Very good evening, my beloved student and my dear future officers. Welcome back on this learning platform, Civil Service 247. This is me, Somen Goswami. এর আগেও আমি স্যার অনেক ক্লাস নিয়েছি, আমরা পরিচিত স্যার। I taught thousands of students like you past previous civil service examination and others competitive exam battlefield. We are already know, sir. So, my beloved student, 2024 সালে স্যার WBCS পরীক্ষা হয়নি না স্যার। তো 2024 হয়নি স্যার, 2025 হবে স্যার। পরীক্ষা তো একদিন অবশ্যই হবে, কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র যারা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, মূলত চ্যানেলে আমি ডাব্লিউবিসিএস এরই ক্লাস নিই এখানে, ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন ইকোনমি হিস্ট্রি। কিন্তু বিষয় হচ্ছে মূলত এই ক্লাসটা এবার থেকে যে সিরিজটা হবে সেটা সিভিল সার্ভিস এক্সামিনেশন যে কোনো, সেটা ইউপিএসসি হতে পারে, বোঝাতে পারলাম না পারলাম না? সেটা এনি আদার স্টেট পাবলিক সার্ভিস কমিশন হতে পারে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস হতে পারে, বোঝাতে পারলাম না পারলাম না? তো বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় যেখানে সিলেবাসে রয়েছে, আজকে থেকে আমি যে সিরিজ তোমাদের জন্য শুরু করছি ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের, সেখানে মূলত আমি লক্ষ্মীকান্ত বুককে ফলো করবো যাতে তোমাদের সুবিধা হয়, এবং বাইরে থেকেও অনেক কিছু এখানে ইনক্লুড করা হবে যাতে তোমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসে। এবং ক্লাসটা স্যার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি ডে 1 সিরিজ, মানে আজকে থেকে একদম প্রত্যেক দিন রাত্রিবেলায় তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন ফর সিভিল সার্ভিস প্রিপারেশন ফলোড বাই লক্ষ্মীকান্ত তোমরা ফলো করে এখান থেকে ক্লাস কিন্তু করতে পারবে, বোঝাতে পারলাম না পারলাম না? সো ইট ইজ মোর হেল্পফুল ফর এনি আদার স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইনক্লুডিং WBCS সিভিল সার্ভিস এক্সামিনেশন or any kind of others competitive exam. তো বিষয় হচ্ছে তোমাদের জিএস বা জিকে এর পার্ট হিসাবে সেখানে কিন্তু কাজে লাগবে, কেমন? তো ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের আজকে যেটা আমরা ফার্স্ট ক্লাস শুরু করব সেটা হচ্ছে স্যার, প্রথম যে ক্লাস ফার্স্ট টপিক লক্ষ্মীকান্তের আমরা যদি দেখি তাহলে সেখানে রয়েছে স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আজকে আমরা ফার্স্ট টপিক ডে 1 চ্যাপ্টার 1 স্যার সিরিজ, এখানে আজকে স্যার আমরা কিছুটা কমপ্লিট করব, পার্ট 2 তে কিছুটা কমপ্লিট করব, পার্ট 3 তে কমপ্লিট হয়ে যাবে, পার্ট 4-এ আমরা নেক্সট চ্যাপ্টার বলবো, বুঝতে পারলাম, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইভাবে আমরা কমপ্লিট ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, বুঝতে পারলাম, ইউনিয়ন এক্সিকিউটিভ, সব পড়তে পড়তে আমরা যাবো, কেমন? তো বিষয় হচ্ছে আজকে ফার্স্ট আমাদের যে ক্লাস সেটা রয়েছে চ্যাপ্টার 1 হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা লক্ষ্মীকান্তের বুক নিতে পারো এবং ফলো করতে পারো ক্লাসের সঙ্গে সঙ্গে। তো ক্লাসটা শুরু হওয়ার আগে, বিফোর উই স্টার্ট দিস লেকচার, বিফোর উই স্টার্ট স্টার্ট দিস ডিসকাশন, আমি একটা কথা তোমাদের বলে দিতে চাই যে প্রপার নোট মেকিং করো, দুটো কারণে। এক হচ্ছে এক্সামের আগে তোমাদের রিভিশনের জন্য কাজে দেবে, আর 2 নম্বর হচ্ছে নোট মেকিং করলে সাবজেক্টকে, টপিককে ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমাদের বুঝতে সুবিধা হবে, বোঝাতে পারলাম না পারলাম না? পিকচার গেটিং ক্লিয়ার অন নট? ইয়েস স্যার। বলুন, আগে বলুন, শোনো। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ার আগে সবার আগে আমাদের জানতে হবে কনস্টিটিউশন মানে হলো স্যার সংবিধান। হ্যাঁ স্যার। তো সংবিধান কাকে বলে, এক কথায় যদি আমি বলি, তো সংবিধান বলতে বোঝায় লিগ্যাল ডকুমেন্ট, বোঝাতে পারলাম না পারলাম না? আর একটু ভালো করে বলুন স্যার, আর একটু ভালো করে বলতে বোঝায় সংবিধান হলো স্যার ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। কনস্টিটিউশন কি স্যার? কনস্টিটিউশন হলো স্যার ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। পিকচার গেটিং ক্লিয়ার অর নট? কনস্টিটিউশন হলো স্যার ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, বেসিক ল অফ দ্য ল্যান্ড, একদম মৌলিক আইন। হ্যাঁ স্যার। তো প্রত্যেকটা দেশে স্যার সংবিধান রয়েছে, একদম স্যার। ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় সংবিধান রয়েছে, হ্যাঁ স্যার, রিটেন সংবিধান। ইউকে তে সংবিধান রয়েছে স্যার, মার্ক ব্রিটেনে, হ্যাঁ স্যার, অলিখিত সংবিধান। তো তেমনই আমাদের ভারতে সংবিধান রয়েছে। তো আমাদের ভারতের সংবিধান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সংবিধান, ইউকে সংবিধান, এগুলো কি স্যার একই? না, একরকম নয়। একদম বেসিক থেকে পড়াবো। যারা এর আগে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ক্লাসে পড়িয়েছি, এই চ্যানেলে পড়িয়েছি, আবার নতুন করে অনেক কিছু ডিটেলে পড়াবো, বোঝাতে পারলাম? তো বিষয় হচ্ছে যারা ক্লাস করেছো তারা রিভিশন দাও, যারা নতুন রয়েছে একদম বেসিক থেকে শোনো। তো বিষয় হচ্ছে স্যার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ব্রিটেন, এই সংবিধান কিন্তু স্যার আর ভারতের সংবিধান কিন্তু এক নয়। কেন এক নয়? কারণ হচ্ছে স্যার আমাদের পাস্ট আলাদা। কি স্যার? আমাদের স্যার অতীত আলাদা। ওকে, আমাদের অতীত মানে, আমাদের অতীত মানে আমরা যদি দেখি তাহলে আফটার মেডিয়েভাল এরা, আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই তাহলে মোটামুটি আমরা
প্রায় 250 বছর। 250 মানে স্যার প্রায় 1773 থেকে তুমি যদি দেখো, বা 1757 থেকে যদি দেখো, ব্যাটেল অফ পলাশি থেকে শুরু করে একদম 1857, এখানে মোটামুটি স্যার তুমি দেখবে 100 বছর কোম্পানি রুল। বোঝাতে পারলাম? এখানে আমরা স্যার কোম্পানি রুলের আন্ডারে ছিলাম, হ্যাঁ স্যার। এবং পরবর্তীকালে দেখবে 1858 থেকে টিল 1947 এই পর্যন্ত আমরা ছিলাম স্যার ব্রিটিশ গভর্নমেন্টের রুলের আন্ডারে। বোঝাতে পারলাম না পারলাম না? এই পর্যন্ত আমরা ছিলাম স্যার ব্রিটিশ গভর্নমেন্টের রুলের আন্ডারে। বুঝতে পারলাম? তো আমরা দীর্ঘদিন যেহেতু ব্রিটিশার্স কলোনিয়াল রুলের আন্ডারে ছিলাম, তো সেহেতু আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধানের ওপর স্যার ব্রিটিশদের বিভিন্ন যে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে শুরু করে 1853 অব্দি, চার্টার অ্যাক্ট, এবং তারপরে 1858 থেকে 1947, 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অব্দি, আমাদের ভারতীয় সংবিধানের উপর কিন্তু স্যার বিস্তর প্রভাব রয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না? তো আমরা যেহেতু স্যার উই আর সাকসেসর স্টেট অফ ব্রিটিশার্স, তো ইন্ডিয়ার কনস্টিটিউশন সংবিধান রচনার কাজ কবে শুরু হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা যখন মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পরের দিন করবো, তখন দেখবো জুন জুলাই মাসে 1946-এ ইলেকশন হয়। বুঝতে পারলাম? তো তারপর 2 বছর 11 মাস 17 দিন ধরে লাস্ট স্যার 1949 অন দ্য ডে অফ 26 নভেম্বর প্রিয়াম্বেলের লাস্ট পার্টে দেখবা লেখা রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার অ্যাডপশন ডেট। তো 2 বছর 11 মাস 18 দিন আমাদের লাগে সংবিধান তৈরি হতে। কিন্তু এই সংবিধান তৈরি হওয়ার প্রেক্ষাপট রয়েছে। বুঝতে পারলাম? সেই প্রেক্ষাপটকে সঠিকভাবে বুঝতে গেলে, যেহেতু আমাদের পাস্ট আলাদা, সেহেতু আমাদের সঙ্গে স্যার ইউএস এর সংবিধানের পার্থক্য রয়েছে। বুঝতে পারলাম? ইউএস এর সংবিধান স্যার কমপ্লিট রিজিড সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। ইউকে ব্রিটেনের সংবিধান স্যার ফ্লেক্সিবল, সুপরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান কিন্তু না দুষ্পরিবর্তনীয়, না সুপরিবর্তনীয়, না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রিজিড। আমরা দেখবো রিজিড কনস্টিটিউশন কাকে বলে যখন আমরা স্যার ভারতবর্ষের পড়বো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যখন আমরা পড়বো তখন দেখবো। তো বিষয় হচ্ছে ভারতের সংবিধান স্যার না রিজিড, না স্যার সুপরিবর্তনীয়। বুঝতে পারলাম? তো এটা স্যার ফ্লেক্সিবল এবং স্যার রিজিটের কি সংমিশ্রণ। বুঝতে পারলাম? দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ হলো স্যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এই যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আমরা যখন দেখবো, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই যে ইভলিউশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই যে সৃষ্টি, তার পেছনে কিন্তু দীর্ঘ হিস্টোরিক্যাল পাস্ট রয়েছে। এবং সেই হিস্টোরিক্যাল পাস্টকে বুঝতে গেলে আমাদের স্টাডি করতে হবে স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই পর্যন্ত বোঝাতে পারলাম না পারলাম না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যদি এই পর্যন্ত ক্লিয়ার হয়, তাহলে ছোট্ট করে একটা স্টোরি তোমাদের আমি বলি, সাবজেক্টে ঢুকতে সুবিধা হবে। বুঝতে পারলাম? হিস্ট্রির সঙ্গে একটু রিলেট করে পড়তে হবে, কারণ হিস্ট্রির সঙ্গে হিস্ট্রিতে আমরা ডিটেলে পড়বো, কিন্তু এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের ইতিহাসের সঙ্গে রিলেট করে পড়তে হবে। কবে থেকে স্যার? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হয়। কবে? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। তৈরি হয় 1599। 1600-তে স্যার চার্টার দেওয়া হয়। তো বিষয় হচ্ছে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হওয়ার পর আমরা দেখবো একটা ইভেন্ট হয় স্যার 1757। 1757-এ হয় স্যার ব্যাটেল অফ পলাশি। বুঝতে পারলাম? তো 1757 ব্যাটেল অফ পলাশি, এবং আমরা দেখবো স্যার 1764-এ হচ্ছে স্যার ব্যাটেল অফ বক্সার। দুটো গ্রেট ইভেন্ট হওয়ার পর ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যেটা আসে, সেটা হলো স্যার আলাদিনের চিরাগ। আলাদিনের প্রদীপ মানে স্যার, আলাদিনের প্রদীপ বলতে চলে আসে স্যার দেওয়ানি রাইট, যেটাকে বলা হয় স্যার ট্যাক্স কালেকশন রাইট। বোঝাতে পারলাম না পারলাম না? তুমি বুঝতে পারছো ট্যাক্স কালেকশন রাইট কার থাকে স্যার? ট্যাক্স কালেকশন রাইট থাকে স্যার গভর্নমেন্টের। ট্যাক্স কালেকশন রাইট থাকে স্যার সেখানকার যে রাজা শাসক তার। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু এখানে ট্যাক্স কালেকশন রাইট, দেওয়ানি রাইট আফটার ব্যাটেল অফ বক্সার, বাংলা বিহার এবং মুঘল সম্রাটকে পরাজিত করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্যার কিং মেকারে পরিণত হয় এবং ট্যাক্স কালেকশন রাইট পায়, দেওয়ানি রাইট পায়। বুঝতে পারলাম? স্টোরি শুরু হয় এখান থেকে। কি রকম? দেওয়ানি রাইটস পাওয়ার পর এইবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে করে দেখো, আমি তোমাদের বলেছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জাস্ট এ মিনিট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি কবে হয় স্যার? 1600-তে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে পাঠিয়েছিল ব্রিটেনের ক্রাউন কি করার জন্য? ব্যবসা করার জন্য, ঠিক? তার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের ক্রাউনকে কি দেবে স্যার? ব্রিটেনের ক্রাউনকে স্যার ট্যাক্স দেবে। কিন্তু যখন ট্যাক্স পে করার সময় আসে, তখন স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফেলিওর হয় ট্যাক্স পে করতে।
উল্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনের গভর্নমেন্টের কাছে স্যার লোন চেয়ে বসে। বোঝাতে পারলাম না পারলাম না? কোম্পানি স্যার লসে রান করছে, কিন্তু ব্রিটেনের গভর্নমেন্ট দেখতে থাকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা স্যার অফিসিয়ালস ছিল, তারা কিন্তু ক্রমশ ধীরে ধীরে স্যার ধনী থেকে স্যার রিচ থেকে রিচেস্টে পরিণত হয়। বুঝতে পারলাম? তো কি করে তারা স্যার ট্যাক্স ফাঁকি দিত, তারা স্যার প্রাইভেট ট্রেড করতো। বুঝতে পারলাম? তো এই সিচুয়েশনের ফলে যখন ব্রিটেনের ক্রাউন দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফেলিওর টু পে ট্যাক্স ব্রিটিশ গভর্নমেন্টকে, উল্টে স্যার লোন চাই, তখন ব্রিটিশ গভর্নমেন্ট বলে ঠিক আছে, তোমাদের লোন দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ 1764-তে ব্যাটেল অফ বক্সারের পর 1765-এ ট্যাক্স কালেকশন রাইট পায় দেওয়ানি রাইট। তো ট্যাক্স কালেকশন রাইট পাওয়ার পরেও কোম্পানি লসে রান করছে, যখন ব্রিটিশের গভর্নমেন্ট দেখে, তখন ব্রিটিশার্স ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে ঠিক আছে, লোন তোমাকে দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে এবার থেকে তোমাকে যেটা করা হবে সেটা হলো স্যার রেগুলেট করা হবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো রেগুলেট মানে স্যার নিয়ন্ত্রণ করা হবে। কিভাবে নিয়ন্ত্রণ করা হবে স্যার? রেগুলেট করা হবে বাই পাসিং ল। বোঝাতে পারলাম না পারলাম না? বাই পাসিং অ্যাক্ট। তো এইবার 1773 থেকে শুরু হবে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার জন্য। কোথায় স্যার? ইন্ডিয়াতে। বোঝাতে পারলাম না পারলাম না? তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের অনেকগুলো স্যার রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট এবং তার সঙ্গে স্যার আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাউন্সিল অ্যাক্টকে বুঝতে হবে। বুঝতে পারলাম? তো কি কি পড়তে হবে আমাদের এন্টায়ার চ্যাপ্টারে আমরা একবার দেখে নেব। এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে স্যার রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এর মধ্যে একটা অ্যাক্ট আসে সেটা হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781, যেটা আজকে আমরা আলোচনা করব। বুঝতে পারলাম? চার্টার অ্যাক্ট 1813। বুঝতে পারলাম? চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853। আচ্ছা, এই পর্যন্ত ভারতবর্ষে ছিল স্যার কোম্পানি রুল। বোঝাতে পারলাম না পারলাম না? তারপরে কি হয় স্যার? 1853-র পর একটা সময় আসে যেটা হলো স্যার 1857। 1857-তে কি হয় স্যার? 1857-তে হয় স্যার রিভোল্ট অফ 1857। 1857-তে কি হয় স্যার? হয় স্যার রিভোল্ট অফ 1857। তো 1857 হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমপ্লিটলি অ্যাবলিশ করা হয় ইন্ডিয়াতে। আমরা দেখব কিভাবে। এবং তারপর 1858 থেকে 1858 থেকে ভারতবর্ষে ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউনের রুল তৈরি হয়। বোঝাতে পারলাম না পারলাম না? এসওএস তৈরি করা হয় সেক্রেটারি অফ স্টেট অফিস ব্রিটেনে, এবং ডাইরেক্ট 1858 থেকে ব্রিটিশ ক্রাউন ইন্ডিয়ায় স্যার শাসন করতে শুরু করে। তারপরে 1861-এর আমরা কাউন্সিল অ্যাক্ট দেখবো, 1892 এর কাউন্সিল অ্যাক্ট দেখবো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে বলা হয় মডেল মিন্টো রিফর্ম, যেখানে ইন্সপায়ার করা হয় কি? ইন্সপায়ার করা হয় স্যার, তোমরা যদি দেখো তাহলে হিন্দু এবং মুসলিমের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে ইউজ করা হয়। এবং স্যার ভোটিং পাওয়ারের ক্ষেত্রে হিন্দুদের যে কমিউনাল ইলেকটোরেট সেটাকে কিন্তু স্যার প্রদান করা হয়। কোথায়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 তোমরা যদি দেখো মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট, তারপরে দেখবে স্যার 1935, এবং লাস্ট দেখবে স্যার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। এই পর্যন্ত ভারতবর্ষে হচ্ছে স্যার গভর্নমেন্ট রুল, ব্রিটিশ গভর্নমেন্টের রুল। এই পর্যন্ত রুলকে আমরা বলবো 1858 থেকে 1947 অব্দি আমরা বলবো স্যার এটা ব্রিটিশ গভর্নমেন্ট রুল। বোঝাতে পারলাম না পারলাম না? ব্রিটিশ গভর্নমেন্ট রুল এটা। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? তো আমাদের এন্টায়ার এই টপিক গুলোকে পড়তে হবে। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সেপারেট ইলেক্টরেট দেওয়া হয় 1909-এ, একদম সেপারেট ইলেক্টরেট। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে একদম? যে হিন্দু ভোটার সে নির্বাচন করতে পারবে একজন হিন্দু যে প্রতিনিধি হবে তাকে, এবং যে মুসলিম ভোটার রয়েছে সে নির্বাচন করতে পারবে কাকে? মুসলিম প্রতিনিধিকে। বুঝতে পারলাম? এটাকে বলা হয় স্যার সেপারেট ইলেক্টরেট, যেটা দেওয়া হয় 1909-এ মডেল মিন্টো রিফর্মে। আমরা সেখানে গিয়ে পড়বো। বুঝতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এইবার এইবার যেটা আমরা দেখব, প্রথম থেকে চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে স্যার 1773 রেগুলেটিং অ্যাক্ট। বুঝতে পারলাম? তো 1773 রেগুলেটিং অ্যাক্ট যদি আমরা দেখি, 1773 রেগুলেটিং অ্যাক্ট যদি আমরা দেখি, তো 1773, আমি এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই। 1773 রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয় টু কন্ট্রোল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাক্টিভিটি। কোথায় স্যার? ইন্ডিয়াতে। তো ফার্স্ট পয়েন্ট মনে রাখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
অ্যাক্টিভিটিকে ফার্স্ট টাইম রেগুলেট করার জন্য 1773 রেগুলেটিং অ্যাক্ট পাস করা হয়। নেক্সট নেক্সট হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ভালো করে বুঝবে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, হ্যাঁ স্যার, বলছি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ডিজাইন করা হয়। স্যার গভর্নর জেনারেল অফ বেঙ্গল ডিজাইন করা হয় মানে, ভালো করে শোনো, আমি যদি সেই সময় ইন্ডিয়ার একটা ম্যাপ তোমাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করি, ভালো করে দেখো, মনে চোখ দিয়ে দেখো। তো এখানে রয়েছে স্যার আমার বোম্বে প্রেসিডেন্সি, এখানে রয়েছে স্যার আমার মাদ্রাস প্রেসিডেন্সি, এখানে রয়েছে স্যার আমার বেঙ্গল প্রেসিডেন্সি। বোঝাতে পারলাম? আমার মানে স্যার আমি ব্রিটিশার্স, বুঝতে পারলাম, ব্রিটিশ ক্রাউন। ওকে স্যার। তো বিষয় হচ্ছে বোম্বেতে কি রয়েছে স্যার, বোম্বেতে রয়েছে স্যার গভর্নর, বোম্বের গভর্নর। মাদ্রাস প্রেসিডেন্সিতে রয়েছে স্যার মাদ্রাসের গভর্নর। আর বেঙ্গল প্রেসিডেন্সিতে রয়েছে স্যার ক্যালকাটার ফোর্ট উইলিয়ামে কে রয়েছে স্যার বেঙ্গলের গভর্নর। কে ছিল বেঙ্গলের গভর্নর সেই সময় স্যার? ওয়ারেন হেস্টিংস। কেমন? একদম শোনো। তো বিষয় হচ্ছে এখানে কি করা হয়, গভর্নর জেনারেল পোস্ট ডিজাইন করা হয় মানে, গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস, এদের যে লেজিসলেটিভ পাওয়ার মানে রাজার দুটো তিনটে পাওয়ার থাকে। রাজা স্যার কি করে, রাজা প্রথমত স্যার আইন তৈরি করে, আইন অনুসারে শাসন করে এবং বিচার করে। তো সেই সময় গভর্নর অফ মাদ্রাস যে গভর্নর অফ বোম্বে যে তার স্যার লেজিসলেটিভ পাওয়ার ছিল, রুল তৈরি করার ক্ষমতা ছিল। এবং স্যার তার সঙ্গে কি ছিল স্যার, এক্সিকিউটিভ, তার স্যার শাসন করার ক্ষমতা ছিল। বুঝতে পারলাম? তো বোম্বে এবং মাদ্রাসের গভর্নরের যে লেজিসলেটিভ পাওয়ার, সেটাকে একটু একটু করে ট্রান্সফার করা শুরু হয় কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। বোঝাতে পারলাম না পারলাম না? এবং বলা হয় যে এবার থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট হিসাবে কাজ করবে কে? গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস। যে কারণে বলা হচ্ছে যে ডিজাইন দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়ামে। এবং গভর্নর জেনারেলের সাবঅর্ডিনেট হবে কে? সাবঅর্ডিনেট হবে বোম্বে এবং মাদ্রাস। বুঝাতে পারলাম না পারলাম না? বোম্বে এবং মাদ্রাসের যে গভর্নর, সে এবার থেকে সাবঅর্ডিনেট হিসাবে কাজ করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের। মানে এখান থেকে তুমি যদি বলতে পারো তাহলে বুঝতে পারবে যে দা এরা অফ সেন্ট্রালাইজেশন শুরু হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, ক্ষমতা একটু একটু করে দেওয়া শুরু হচ্ছে কাকে? ক্ষমতা একটু একটু করে দেওয়া শুরু হচ্ছে স্যার সেন্টারকে। বুঝতে পারলাম? হ্যাঁ, ক্লিয়ার। এরপরে স্যার, এরপরে যদি দেখো তাহলে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তৈরি করা হলো, গভর্নর জেনারেলকে ডিজাইন করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে মাদ্রাস এবং বোম্বের যে গভর্নরকে আনা হলো, সাবঅর্ডিনেট করা হলো, এই গভর্নর জেনারেলকে কাজে অ্যাসিস্ট করার জন্য একটা কাউন্সিল তৈরি করা হয়, যাকে বলা হয় গভর্নর জেনারেল ইন কাউন্সিল। বুঝতে পারলাম? তো গভর্নর জেনারেল কাউন্সিলের চারজন মেম্বার ছিল, এখানে দেখো, চারজন মেম্বার ছিল। বুঝতে পারলাম? কোথায় লেখা রয়েছে? এই দেখো, এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে যে কাউন্সিল অফ ফোর বলা হতো। বুঝতে পারলাম? যদি ভিজিবল হয়। তো বিষয় হচ্ছে স্যার, চারজন মেম্বার বিশিষ্ট একজন স্যার, একটা স্যার গভর্নর জেনারেলের কাউন্সিল ছিল, যাকে কাউন্সিল অফ ফোর বলা হতো। 1773 অ্যাক্টের আরেকটা বড় ডেভেলপমেন্ট ছিল অ্যাট দ্যাট টাইম ব্রিটিশ ইন্ডিয়ায়, সেটা হচ্ছে স্যার সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট। বুঝতে পারলাম? সুপ্রিম কোর্ট তৈরি করা হয় কোথায় স্যার? কলকাতায়। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তো সুপ্রিম কোর্ট সেই সময় ব্রিটিশ পিরিয়ডে কোথায় এস্টাবলিশ করা হয় স্যার? কলকাতায়। কবে? 1774-এ। ওকে স্যার। তারপরে জাস্ট এ মিনিট, জাস্ট এ হলো। ওকে। তারপরে তারপরে আরেকটা জিনিস বলা হয় যে যে কারণে 1773 অ্যাক্ট আনা হয়, কি কারণে 1773 অ্যাক্ট আনা হয় স্যার? রেগুলেট করার জন্য। কাকে রেগুলেট করার জন্য? রেগুলেট করার জন্য স্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তো এবার থেকে বলা হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কোর্ট অফ ডাইরেক্টর রয়েছে, কোর্ট অফ ডাইরেক্টর মানে যারা স্যার মালিক রয়েছে। বুঝতে পারলাম? যারা স্যার কোম্পানির ডিভিডেন্ড নেয়, যাদের স্যার শেয়ার রয়েছে কোম্পানিতে। কেমন? তো কোর্ট অফ ডাইরেক্টর যারা রয়েছে তাদেরকে বলা হয় যে এবার থেকে শোনো, এবার থেকে ম্যান্ডেট করে দেওয়া হয় কি? বলা হয় যে এবার থেকে তোমরা ম্যান্ডেট, বাধ্যতামূলক ভাবে রেভিনিউর ব্যাপারে রিপোর্ট দিতে বাধ্য থাকবে। কাকে? ব্রিটেনের পার্লামেন্টকে। বোঝাতে পারলাম না পারলাম না? যে কত রেভিনিউ কালেকশন হচ্ছে, কি হচ্ছে, এ বিষয়ে ব্রিটেনের পার্লামেন্টকে রিপোর্ট দিতে হবে। কাকে? কোর্ট অফ ডাইরেক্টরকে, কোম্পানির। তো 1773 রেগুলেটিং অ্যাক্টের অনেকগুলো ডেভেলপমেন্ট মনে রাখবে। নাম্বার ওয়ান, গভর্নর জেনারেল পোস্ট ডিজাইন করা হয়। মাদ্রাস এবং বোম্বের গভর্নর জেনারেলকে সাবঅর্ডিনেট করা হয় বেঙ্গল গভর্নর জেনারেলের। ওয়ারেন হেস্টিংস হচ্ছে স্যার ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং তুমি যদি দেখো তাহলে সুপ্রিম কোর্টের এস্টাবলিশমেন্ট করা হয় 1774-এ। এবং বলা হয় কোর্ট অফ ডাইরেক্টর স্যার বাধ্য থাকবে কি করতে স্যার? মাস্ট বি লায়াবল টু প্রডিউস
রেভিনিউ রিলেটেড রিপোর্ট রিপোর্ট বিফোর দ্য ব্রিটিশ পার্লামেন্ট। বোঝাতে পারলাম না পারলাম না? তো রেভিনিউ রিলেটেড যাবতীয় রিপোর্ট প্রোভাইড করতে হবে কোথায় স্যার? ব্রিটেনের পার্লামেন্টের সামনে টেবিল করতে হবে, ম্যান্ডেট করা হয় কাকে? কোর্ট অফ ডাইরেক্টরকে, মনে রাখবে। নেক্সট, নেক্সট যে একটা আমরা দেখবো সেটা হলো স্যার 1781 এর অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো তোমরা যে রেগুলেটিং অ্যাক্ট গুলোকে দেখবে সেগুলোকে দেখবে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। তো এর পরে একটা অ্যাক্ট আসবে, সেটা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 আমরা পড়বো। তারপরে দেখবে 1773, 1781, তারপর স্যার 1792, 1813, 1833, এইভাবে দেখতে দেখতে যাবে 1853। প্রত্যেক 20 বছর অন্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারকে কি করা হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চার্টারকে স্যার রিনিউ করে। কে রিনিউ করে দিত? রিনিউ করে দিত স্যার ব্রিটেনের পার্লামেন্ট। যে যাও, আগামী 20 বছরের জন্য আবার তোমাদের চার্টারকে রিনিউ করা হলো, তোমরা ইন্ডিয়াতে যাও, বিজনেস করো, কোনো প্রবলেম নেই। বোঝাতে পারলাম না পারলাম না? ওকে স্যার। তো ফার্স্ট 1773 অ্যাক্টে বলা হয়েছিল, মনে আছে, যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হবে। 1774-এ ক্যালকাটায় অ্যাট দ্যাট টাইম ব্রিটিশ পিরিয়ডে সুপ্রিম কোর্ট তৈরি করা হয়। এইবার সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিলের মধ্যে স্যার কনফ্লিক্ট দেখা দেয়। কেন? কারণ 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট, সেখানে সুপ্রিম কোর্ট তো তৈরি করা হয়, কিন্তু তৈরি করা হলো সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেলের কাউন্সিলের পাওয়ার এবং জুরিসডিকশনের কোনো ক্ল্যারিফিকেশন ছিল না। যার ফলে পরবর্তীকালে কি হয় স্যার? কনফ্লিক্ট তৈরি হয়। বুঝতে পারলাম? সো 1781-এর যে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, তার মূল লক্ষ্যই ছিল গভর্নর জেনারেলের কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের মধ্যে যে জুরিসডিকশন রিলেটেড, পাওয়ার রিলেটেড যে কনফ্লিক্ট রয়েছে। কেন? কারণ স্যার ক্লিয়ারিটি নেই 1773 অ্যাক্টে। যে কারণে 1781 অ্যাক্ট অফ সেটেলমেন্টে ক্ল্যারিফাই করার জন্য দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট and define the power of governor general in council, গভর্নর জেনারেল ইন কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের পাওয়ারকে ডিফাইন করার জন্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 স্যার নিয়ে আসা হয়। আচ্ছা স্যার, কি বলা হয়? বলা হয় যে রেভিনিউ রিলেটেড যে ম্যাটার, বুঝতে পারলাম, ট্যাক্স কালেকশন রাইট পেয়ে যায় দেওয়ানি রাইটস এর পর। তো রেভিনিউ রিলেটেড ম্যাটার্স এর ব্যাপারে এবার থেকে সুপ্রিম কোর্টের কোনো হস্তক্ষেপ স্যার চলবে না। বুঝতে পারলাম? এট দ্যাট টাইম ব্রিটিশ পিরিয়ডে। হ্যাঁ স্যার। তো আমি একজন স্যার ফার্মার, আমি স্যার বললাম যে আমি খাজনা দেবো না। বুঝতে পারলাম? তো আমি ট্যাক্স না দিলে আমাকে গভর্নর জেনারেল ইন কাউন্সিল অ্যাকর্ডিং সেই সময় ল অনুসারে কোনো ব্যবস্থা নিলে, আমি ধরো সুপ্রিম কোর্টে গেলাম, তো সেটা যাওয়া যাবে না। বোঝাতে পারলাম না পারলাম না? দ্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট স্পেসিফিক্যালি এক্সক্লুড করে দেয় কি? রেভিনিউ রিলেটেড ম্যাটার ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। তো রেভিনিউ রিলেটেড ম্যাটার সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকেই বের করে দেওয়া হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ কোশ্চেন, খাতায় নোটস তৈরি করো, একটা কোশ্চেনও বাদ যাবে না। মানে মানে স্যার এবার থেকে বলে দেওয়া হয় যে গভর্নর জেনারেলের যে কাউন্সিল রয়েছে, রেভিনিউ কালেকশনের ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কমপ্লিট অটোনমি ভোগ করবে। বোঝাতে পারলাম না পারলাম না? এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো জুরিসডিকশন থাকবে না। নেক্সট, নেক্সট বলা হয় যে এর যেটা মেন লক্ষ্য ছিল, সেটা হচ্ছে এটাকে এনশিওর করা যে গভর্নর জেনারেল যাতে তার দায়িত্বকে, গভর্নর জেনারেল কুড ক্যারি আউট অফিস ডিউটিস উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স অফ দ্য কোর্ট। তো গভর্নর জেনারেল তার যে প্রশাসনিক কাজকর্ম রয়েছে, সেই প্রশাসনিক কাজকর্ম অফিস হোল্ড করার সময় কাউন্সিলের যারা মেম্বার রয়েছে, তাদের অফিসিয়াল কাজকর্ম কমপ্লিটলি সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে করে দেওয়া হয়। বুঝতে পারলাম না পারলাম না? যাতে তারা ফ্রিলি তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম করতে পারে। কোন অ্যাক্টে বলা হয়? 1781। ওকে স্যার, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত যারা ভিডিও দেখলো তারা স্যার একরকম হলো, তারা স্যার নোট তৈরি করলো। এরপর যারা 10 মিনিট থেকে যাবে তারা স্যার ক্রিম পাবে। কিরকম ক্রিম স্যার? শোনো, তো তোমরা দেখছো এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে স্যার গভর্নর জেনারেল কাউন্সিল, আর একটা হচ্ছে স্যার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এট দ্যাট টাইমের ব্রিটিশ পিরিয়ডে। তো গভর্নর জেনারেল কাউন্সিল স্যার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট, সুপ্রিম কোর্ট স্যার জুডিশিয়ারি। ঠিক কি ঠিক না? ঠিক না একদম? তো এখানে দেখছো স্যার সুপ্রিম কোর্ট এবং গভর্নর জেনারেলের কাউন্সিলের মধ্যে কি করা হচ্ছে? পাওয়ারকে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে স্যার সেপারেশন করা হচ্ছে পাওয়ারের। বোঝাতে পারলাম না পারলাম না? বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে স্যার ফার্স্ট অ্যাটেম্পট অ্যাট সেপারেশন অফ পাওয়ার। এটা হলো ভারতবর্ষে যদি দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বর্তমানে তুমি যদি দেখো তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে এক্সিকিউটিভ সেপারেট থাকবে ফ্রম জুডিশিয়ারি
এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, বুঝতে পারলাম? তো ইট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প টু কনসিডার ইন্ডিয়া টুয়ার্ডস দ্য সেপারেটিং পাওয়ার এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মধ্যে ফার্স্ট টাইম পাওয়ারকে স্যার সেপারেট করা হয় কোন অ্যাক্টে? প্রিলিমসের কোশ্চেন, 1781 অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো আমরা যে আজকের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ব, সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার স্যার ইভলিউশন বুঝতে গেলে আমাদের যে পাস্ট রয়েছে, আমাদের যে কলোনিয়াল পাস্ট রয়েছে, আমরা দীর্ঘদিন কোম্পানি রুল এবং ব্রিটিশ ক্রাউনের আন্ডারে ছিলাম, বুঝতে পারলাম? তো সেই পাস্টে যে অ্যাক্ট এবং চার্টার অ্যাক্ট গুলো পাস হয়েছে, রেগুলেটিং অ্যাক্ট, সেগুলোকে বুঝতে হবে। বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এরপরে 1784-এ যে অ্যাক্ট নিয়ে আসা হয়, সেই সময় ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হচ্ছে পিটস দ্য ইয়াঙ্গার। 1784-এ নিয়ে আসা হয় স্যার পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনার স্যার প্রথম যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে, দেখো আমি তোমাদের বলেছিলাম যে 1773, জাস্ট এ মিনিট, 1773 থেকে, পেনটা ডিস্টার্ব করছে, জাস্ট এ মিনিট, 1773 থেকে, এক সেকেন্ড আচ্ছা, সেভেনটা কিরকম করে লেখা হলো, সেভেনটা ঠিক করে লিখে দিচ্ছি, দেখো 1773 থেকে একদম 1853 অব্দি যতগুলো রেগুলেটিং অ্যাক্ট পাশ করা হবে, যতগুলো রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট পাশ করা হবে, তার মূল লক্ষ্য ছিল কোম্পানিকে রেগুলেট করা। বোঝাতে পারলাম না পারলাম? তো আমরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ দেখব যে এবার থেকে ডুয়াল গভর্নমেন্ট তৈরি করা হয়। কি তৈরি করা হয় বেটা? ডুয়াল গভর্নমেন্ট তৈরি করা হয়। ডুয়াল গভর্নমেন্ট তৈরি করা হয় দুটো দিকে স্যার। কি? একটা তৈরি করা হয় স্যার সিওডি, যেটাকে বলা হয় স্যার কোর্ট অফ ডাইরেক্টর, যারা স্যার কোম্পানির মালিক, যারা কোম্পানির কমার্শিয়াল ম্যাটার দেখবে, বিজনেস ফাংশন দেখবে, অ্যাডমিনিস্ট্রেশন দেখবে। আর একটা ভাগ করে দেওয়া হয় স্যার বিওসি। বিওসি হলো স্যার বোর্ড অফ কন্ট্রোল, যেটা স্যার ডাইরেক্ট থাকবে স্যার ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে। বুঝাতে পারলাম না পারলাম না? তো ব্রিটিশ পার্লামেন্টের যারা স্যার সদস্য রয়েছে, সেখান থেকে মনোনীত হবে স্যার, নির্বাচিত হবে বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার। বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার কি দেখবে স্যার? বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার দেখবে স্যার পলিটিক্যাল অ্যাফেয়ার্স। ইন্ডিয়াতে স্যার পলিটিক্যাল অ্যাফেয়ার্স কে কে দেখবে স্যার? বোর্ড অফ কন্ট্রোল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং পিটস ইন্ডিয়া 1784-এ ফার্স্ট টাইম, টার্মিনোলজি যদি তুমি খেয়াল করো তাহলে ফার্স্ট টাইম ডিক্লেয়ার করা হয় যে কোম্পানি টেরিটরিজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে কোম্পানির টেরিটরি রয়েছে, এবার থেকে সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার হবে দ্য ব্রিটিশ পজিশন অফ ইন্ডিয়া। বুঝতে পারলাম? তো কোম্পানির অকুপাইড টেরিটরি এবার থেকে ব্রিটিশ ক্রাউনের পজিশন হিসাবে ধরা হবে। কবে বলা হয়? 1784 পিটসের ইন্ডিয়া অ্যাক্টে। তো স্যার আরেকটু কাটেল করা হলো কোম্পানির ক্ষমতাকে, আরেকটু স্যার কোণঠাসা করা হলো একদম। এবং বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। তোমরা যদি দেখো, যেটা আমি তোমাদের বললাম, বোর্ড অফ কন্ট্রোল করা হয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স কে দেখার জন্য। কেন? বোর্ড অফ কন্ট্রোল তৈরি করার মেন উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান অ্যাফেয়ার্স এর উপর ডাইরেক্ট কন্ট্রোল নেওয়া। বোঝাতে পারলাম না পারলাম না? কোম্পানিকে শুধুমাত্র বিজনেস বডিতে পরিণত করা ধীরে ধীরে। এবং তোমরা যদি দেখো, গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল না, যে কাউন্সিল অফ ফোর ছিল, সেখান থেকে একজন মেম্বারকে কমিয়ে দেওয়া হয়, 3 মেম্বার করা হয় এবার থেকে। বুঝতে পারলাম? ডিসিশন মেকিং কে ঠিক করার জন্য। এবং তোমরা যদি দেখো তাহলে কোর্ট অফ ডাইরেক্টর, যা তাদের মেন কাজ ছিল, কি বললাম, কোর্ট অফ ডাইরেক্টরের কাজ ছিল কমার্শিয়াল ফাংশন দেখা। তো এবার থেকে ডুয়াল গভর্নমেন্ট শুরু হয় ইন্ডিয়াতে। তো 1784 পিটসের ইন্ডিয়া একটা আমরা পড়লাম। এর পরের দিন আমরা স্যার পড়বো, এর পরের দিন আমরা স্যার পড়বো 1813, 1833, কমপ্লিট আমরা স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেখতে শুরু করবো। বুঝতে পারলাম? তো বিষয় হচ্ছে যে প্রত্যেক দিন আমি স্যার, আজকে হচ্ছে পার্ট 1, পরের দিন পার্ট 2, এইভাবে পার্ট 3, ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিস এক্সাম ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশন বাই সৌমেন গোস্বামী বা সৌমেন স্যার বলে সার্চ করবে, পার্ট 1 পার্ট 2 বলে কিন্তু পাবে। বোঝাতে পারলাম না পারলাম না? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বুঝতে গেলে স্যার রেগুলেটিং অ্যাক্ট গুলোকে বুঝতে হবে। 1773 অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পরের দিন আমরা পরবর্তী রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট এবং স্যার তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখবো। তারপরে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর স্যার প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রত্যেকটা স্যার ফান্ডামেন্টাল রাইটস কমপ্লিট। বুঝতে পারলাম? দেখতে দেখতে যাব।
তো ধীরে ধীরে স্যার সিকোয়েন্সে কমপ্লিট হবে। আমি তোমাদের কমপ্লিট লক্ষ্মীকান্ত এখানে কমপ্লিট করাবো। তো ধীরে ধীরে ক্লাসগুলো দেখবে, নোটস মেকিং করবে, ক্লাস ভালো লাগলে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।